আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংসের মহড়া চালিয়েছে ইরান। এরপর জানিয়ে দিব ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধিতে এবার নেদারল্যান্ডসের ড্রোন। এরপর জানিয়ে দিব ইসরায়েল গাজায় 447টি মসজিদ ধ্বংস করেছে। এরপর জানিয়ে দিব পাকিস্তানে পুনর্নির্বাচনে সহিংসতায় নিহত 2। এরপর জানিয়ে দিব মোদী সরকারের নির্বাচনী বন্ড অবৈধ ঘোষণা ভারতীয় সুপ্রিম কোর্টের। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম ঘোষণা করল ইমরানের দল পিটিআই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংসের মহড়া চালিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়ার মহড়া চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ন্যাশনাল গার্ডস ডে উপলক্ষে এই মহড়া চালায় আইআরজিসি। মহড়ার ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের কল্পিত পালমাচিল বিমান ঘাঁটিতে রক্ষিত F-35 বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাদ ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর পাল্লা ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনার ক্ষমতা বাড়ানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে তরল জ্বালানি চালিত এমাদ ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনার সময় লক্ষ্যবস্তু থেকে সর্বোচ্চ 4 মিটার দূরত্বে আঘাত হানছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 12 কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত পালমাচিল বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সর্বাধুনিক F-35 যুদ্ধবিমানগুলো মোতায়েন করে রেখেছে দখলদার সরকার। ইউক্রেন সামরিক শক্তি বৃদ্ধিতে এবার নেদারল্যান্ডসের ড্রোন। ইউক্রেনকে উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করতে ব্রিটেন সহ মিত্রদের সঙ্গে একটি সামরিক জোটে যোগ দিচ্ছে নেদারল্যান্ডস। এই জোটের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের আক্রমণ ক্ষমতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ডাচ প্রতিরক্ষামন্ত্রী। সামরিক জোটে যোগ দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও কিয়েভকে ডাচদের সরবরাহ করা F-16 যুদ্ধবিমান, আর্টিলারি, গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা দিয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের এই পদক্ষেপের কারণে 2024 সালের জন্য নির্ধারিত 200 কোটি ইউরোর অতিরিক্ত ব্যয় হতে পারে বলে জানিয়েছে ডাচ প্রতিরক্ষামন্ত্রী কার্জা ওলনগ্রেন। আজ বুধবার থেকে ব্রাসেলসে শুরু হতে যাওয়ার ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের দুদিনের বৈঠকের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ওলনগ্রেন বলেন, আমরা জানি এই যুদ্ধে ড্রোন খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই অন্যান্য দেশের সঙ্গে আমরা ইউক্রেন লাটভিয়ার একত্রে শুরু করা ড্রোন জোটে যোগ দিচ্ছি। উৎপাদন বাড়ানোর সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা এবং ইউক্রেনের যা প্রয়োজন ঠিক তাই সরবরাহ করা নিশ্চিত করতেই এ জোট। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মাসে ব্রিটেনের অংশগ্রহণের বিষয়টি ঘোষণা করে। পর্যবেক্ষণ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকালীন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর একটি কারণ হলো ড্রোনের ব্যয় তুলনামূলকভাবে কম। উভয় পক্ষই 1000 ছোট্ট সস্তা ড্রোন ব্যবহার করছে, যা মূলত যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং আক্রমণ পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি দেশগুলো বৃহত্তর দীর্ঘ দূরত্বের চালকহীন ড্রোনের বহর বৃদ্ধি করছে। এই ড্রোনগুলো আরও অনেক বেশি উঠতে পারে এবং ভারী ক্যামেরা বা আরও বিস্ফোরক বহন করতে সক্ষম। ব্রিটেন ও নেদারল্যান্ডস আগে থেকে ইউক্রেনকে ড্রোন বহর তৈরিতে সহায়তা করে আসছে। ইসরায়েল গাজায় 447টি মসজিদ ধ্বংস করেছে। ইসরায়েলি বাহিনী গত কয়েক মাস ধরে গাজায় নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে। এতে করে 25,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বিমান হামলা কেবল হাজার হাজার মানুষের জীবনকে লক্ষ্য করেনি, বরং প্রায় 447টি মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ফিলিস্তিনের এই মসজিদগুলো শুধুমাত্র মুসলমানদের জন্য নামাজের স্থানই ছিল না, বরং ইতিহাস, ঐতিহ্য ও স্থিতিস্থাপকতার প্রতীক ছিল। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী 2023 সালের ডিসেম্বরে বিখ্যাত ওমারি মসজিদে গোলাবর্ষণ করেছিল। এটি মসজিদের প্রাচীনতম নির্মাণগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং এটি 7ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। ধর্মীয় স্থান ধ্বংস করা বিতর্ক এবং আন্তর্জাতিক উদ্বেগের উৎস। তবে ইসরায়েল নিজেদের রক্ষা করে বলেছে যে মসজিদগুলো হামাস যোদ্ধারা লুকানোর জন্য ব্যবহার করছিল। এভাবে বোমা হামলা চালানো হচ্ছে শুধুমাত্র হামাসকে ধ্বংস করার জন্য। তবে তাদের এই দাবির কোনো ভিত্তি নেই। এছাড়া বিশ্বের 3য় প্রাচীন গির্জা সেন্ট পরফিসিয়াস চার্চ সহ গাজায় আরও বেশ কয়েকটি ধর্মীয় স্থানকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলি হামলায় 100 জন ইসলাম ধর্ম প্রচারক
নিহত হয়েছেন। এমনকি অফিস ও কোরআনিক স্কুলও ধ্বংস করা হচ্ছে। গাজার ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতে ভেঙে যাওয়া মসজিদগুলো পুনর্নির্মাণ করতে প্রায় $50 কোটি ব্যয় হবে। মন্ত্রণালয় মসজিদ ও কবরস্থানের পবিত্রতা লঙ্ঘনের জন্য ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা করেছে। গাজার ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে এবং শান্তিপূর্ণ জীবনের জন্য তাদের সংগ্রামকে সমর্থন করতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের আহ্বান জানিয়েছে গাজার ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সূত্র দ্য ইসলামিক ইনফরমেশন। পাকিস্তানে পুনর্নির্বাচনে সহিংসতায় নিহত 2। পাকিস্তানে বেশ কয়েকটি আসনে চলছে পুনর্নির্বাচন। এরই মধ্যে দেশটিতে নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত 13 জন। বৃহস্পতিবার ডনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বেলুচিস্তানের হাব শহরে ভোট পুনর্গণনার সময় এ সহিংসতা ঘটে। বুধবার শহরটির রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের বাইরে বেলুচিস্তান আওয়ামী পার্টি বিএপি এবং পাকিস্তান পিপলস পার্টির মধ্যে এ সংঘর্ষ হয়। কর্মকর্তারা জানিয়েছে হাব আসনে বেসরকারি ফলাফল অনুসারে 30,910 ভোট পেয়ে বিএপির প্রার্থী সর্দার মোহাম্মদ সালেহ ভুতানি নিজেকে বিজয়ী দাবি করেন। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপিপির প্রার্থী আলী হাসান জেহরি। তিনি এই ফলাফলকে চ্যালেঞ্জ করে পুনরায় ভোট গণনার দাবি করেন। তার অভিযোগের ভিত্তিতে কমিশন পুনরায় ফলাফল গণনার নির্দেশ দেন। নির্বাচন কমিশনের এই নির্দেশের পর ফলাফল পুনরায় গণনা শুরু হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উভয় দলের সমর্থকরা অবস্থান নেয়। প্রথম ধাপে 9টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হয়। তবে অন্যান্য 30 কেন্দ্রের ভোট পুনরায় গণনার সময় স্বাস্থ্যগত জটিলতার কারণে অফিসারকে হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন উভয় পক্ষের সমর্থকরা সিভিক সেন্টারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা পরস্পরের সংঘর্ষে জড়িয়ে পড়েন। 2 ঘন্টা ধরে চলা সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সরকারের নির্বাচনী বন্ড অবৈধ ঘোষণা ভারতীয় সুপ্রিম কোর্টের। নির্বাচনে গোপনে তহবিল জোগাতে ভারতে বন্ড চালু করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে আজ বৃহস্পতিবার সেই বন্ড চালুর বিষয়টিকে অবৈধ বলে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় দিয়েছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের উপর 4 বিচারপতি হলেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গ্যাঘাই, বিচারপতি JP পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেন এটি আরোপিত এবং এ ধরনের বন্ড রাজনৈতিক দল ও দাতাদের মধ্যে এক ধরনের পারস্পরিক নির্ভরশীলতার জায়গা তৈরি হতে পারে, যা অবৈধভাবে দাতাদের এবং রাজনৈতিক দলগুলোকে সুবিধা দেবে। 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছেন কালো টাকার বিরুদ্ধে লড়াই করা এবং দাতাদের গোপনীয়তা বজায় রাখার যে উদ্দেশ্য এই বন্ড প্রকল্পে উল্লেখ করা হয়েছে তা এই প্রকল্পকে অবৈধ ঘোষণার হাত থেকে রক্ষার জন্য কোনো রক্ষা কবচ হিসেবে বিবেচিত হতে পারে না। একই সঙ্গে নির্বাচনী বন্ড কালো টাকা রোধ করার একমাত্র উপায় নয়। প্রধান বিচারপতি এই রায়ের বিস্তারিত প্রকাশের পরপরই ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকে নির্বাচনী বন্ড ইস্যু বন্ধ করতেও নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই বন্ডের মাধ্যমে কী পরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে তা আগামী 31 মার্চের মধ্যেই ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশেরও নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের 5 বিচারপতির সর্বসম্মত রায়ে এই বন্ড প্রকল্পকে অবৈধ ঘোষণা করা হয়। রায়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন আমরা একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছি, তবে এখানে আমাদের 2টি মতামত রয়েছে। একটি আমার নিজের, অপরটি বিচারপতি সঞ্জীব খান্নার। তবে আমরা দুজন একই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এর আগে 2018 সালের 2 জানুয়ারি তৎকালীন বিজেপি সরকার এই বন্ড প্রকল্প চালু করে। মূলত রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে স্বচ্ছতা আনতে এবং নগদ টাকায় অনুদান দেওয়ার বিষয়টি কমিয়ে আনতে এই উদ্যোগ নেয় সরকার। প্রধান পদে প্রার্থীর নাম ঘোষণা করল ইমরানের দল পিটিআই। পাকিস্তানের নির্বাচনকে ঘিরে চলছে নানা নাটকীয়তা। ভোট গ্রহণের 1 সপ্তাহ পরও নির্বাচনের পরবর্তী পরিস্থিতি ঘোলা হয়ে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঠেকাতে চালা হয়েছে নানা চাল। এর মধ্যেই স্বতন্ত্র হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছেন ইমরান খানের দল পিটিআই। দলটি এবার প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা ঘোষণা করেছে। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পিটিআই জানিয়েছে ইমরান খান প্রধানমন্ত্রী পদে দলের মহাসচিব ওমর আইয়ুবকে মনোনয়ন দিয়েছেন। বৃহস্পতিবার দলের এক নেতা এ তথ্য জানিয়েছেন। কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর দলটির নেতা আসাদ কায়সার বলেন দলের মহাসচিব
ওমর আইয়ুব প্রধানমন্ত্রী পদে প্রার্থী হবেন। এছাড়া গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আজ দলের প্রতিষ্ঠাতা এ বিক্ষোভের তারিখ ঘোষণা দিবেন। তিনি বলেন, আমরা সবাই কৌশলী হতে চাই, কেননা জনগণের ম্যান্ডেট চুরি হয়ে গেছে। আমাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জালিয়াতি নির্বাচন হলো এবারের নির্বাচন। এই নির্বাচনে বিশ্বাসযোগ্যতার ব্যাপক ঘাটতি ছিল। পিটিআইয়ের এই নেতা বলেন, নির্বাচনের ফলাফলের প্রতিবাদের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ইমরান খান। বিশেষ করে তিনি জেইউআইএফ, এএনপি ও কিউডব্লিউপির সঙ্গে সমন্বয় করে ভোটে কারচুপির বিরুদ্ধে আন্দোলনের নির্দেশ দিয়েছিলেন তিনি। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে অনুষ্ঠিত হয়। এদিন পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনে 297 আসনের মধ্যে পিএমএলএন 137 আসন পেয়েছে, যা একক দল হিসেবে সর্বোচ্চ। তবে জাতীয় পরিষদের মতো পাঞ্জাবেও বাজিমাত করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা সবচেয়ে বেশি 138 আসনে জয় পেয়েছেন। তাদের মধ্যে 116 জন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী। এছাড়া বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে 10টি আসন।